জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান লিপু। দর্শক, আজকে আমাদের রাজনীতিতে একজন বিশেষ অতিথি আছেন। আমাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, যিনি সাবেক মন্ত্রী, একজন একাধারে ব্যবসায়ীও তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী, কৃতজ্ঞতা জানবেন, ধন্যবাদ জানবেন, আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে বিএনপি 1 কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। 2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে বিএনপি। এছাড়া জনগণের ঘাট থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বাড়ানো যায় তা নিয়েও দলটি কাজ করতে চায়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজনে বিনিয়োগ সম্মেলন 2025 অংশ নিয়ে বিএনপি এসব পরিকল্পনার কথা জানিয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। তার মানে আপনারা দিনে 18,519টি কর্মসংস্থান তৈরি করবেন। মানে এটা কি আসলেই সম্ভব কিনা একদিনে 18,000 কর্মসংস্থান তৈরি করা? ধন্যবাদ। সম্ভব না হলে তার বলার কোনো কারণ ছিল না। আপনারা বিএনপির ট্র্যাক রেকর্ডে দেখবেন, যখন আগেও আমরা ক্ষমতা নিয়েছি, সরকারে ছিলাম, দেখবেন কত 6 টাইমস 7 টাইমস আপনাদের সময় এমপ্লয়মেন্ট বেড়েছে। এবং আমরা যখন ক্ষমতা ছেড়ে আসছি তখন আমার বাংলাদেশের গ্রোথ রেট ছিল 7.06%, and the curve was upward। এবং ওই ধারায় কিন্তু অব্যাহত থাকলে বাংলাদেশ এখন ডাবল ডিজিট গ্রোথে চলে যেত, 10-11% গ্রোথ হওয়ার কথা আজকে। ওটা যাই হোক, ওটাতে ডিসরাপশন হয়েছে, গত বছরগুলোতে অনেকগুলো ডিসরাপশন হয়ে গেছে। কেন পসিবল? আপনি প্রথমত এমপ্লয়মেন্ট বলতে আমরা কী বোঝাচ্ছি এখানে? সরকারি, বেসরকারি, বিদেশি যারা আমাদের এমপ্লয়েড হচ্ছে তারা, তারপর আপনার সেলফ এমপ্লয়েড যারা কাজ করবে, এখানে সার্বিকভাবে এমপ্লয়মেন্ট মানে আমরা সবাইকে, এই লোকগুলোকে আমরা এমপ্লয়েড করতেছি। দে উইল বি এমপ্লয়েড, বেসিকলি বিভিন্নভাবে এমপ্লয়েড হবে। এবং সেজন্য যে আপনার পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এটা একটা সার্বিক অর্থনীতির অবস্থা কিন্তু খুবই খারাপ এখন, এবং সেই পদক্ষেপগুলি আমাদেরকে দৃঢ়ভাবে নিতে হবে। আমাদেরকে সিরিয়াস ডিরেগুলেশন, বাংলাদেশ কিন্তু ওভার রেগুলেটেড একটা কান্ট্রি হয়ে গেছে, যার কারণে আপনি ইজ অফ ডুইং বিজনেস বা বর্তমানে বাংলাদেশ কিন্তু তলায় একদম বিশ্বের মধ্যে। মানে এখানে ব্যবসা করাটা খুবই কঠিন, দেশি বিদেশি সকলের জন্য। এবং এই জন্য আপনাকে ইজ অফ ডুইং বিজনেসকে যদি ব্যবসায়ীদের জন্য, বিনিয়োগকারীদের জন্য আপনাকে সঠিক জায়গায় নিয়ে যেতে হয়, এখানে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, আপনাকে লিবারালাইজেশন করতে হবে। এবং এই জন্য যে আপনার এটাকে মনিটর করার জন্য, এটাকে স্বচ্ছ অবস্থানে রাখার জন্য বাংলাদেশের পুরো সার্ভিস, সরকারি সার্ভিসগুলোকে আপনাকে এন্ড টু এন্ড আপনাকে এটা অটোমেশনে যেতে হবে। কারণ যত বেশি অটোমেশন হবে তত বেশি ট্রান্সপারেন্ট থাকবে, এবং তত বেশি যারা বিনিয়োগকারী তাদের জন্য কাজ করতে সুবিধা হবে। জি, আমির খসরু মাহমুদ চৌধুরী, যে অটোমেশন আমরা এতদিনেও করতে পারলাম না, বিএনপি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলে সেই অটোমেশন করে ফেলতে পারবে, মানে সেটা কি করে সম্ভব? না, এটা তো পলিটিক্যাল উইলের ব্যাপার, যেটা বিএনপি তো আগে করেছে, যে বাংলাদেশের একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসন, সরকার চালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি, তারপরে আপনার বিচার বিভাগের যে সেপারেশন অফ বিচার বিভাগের সেটা, তারপরে আপনার সার্বিকভাবে অর্থনৈতিক যে সংস্কারগুলো হয়েছে, রাজনৈতিক সংস্কার, সব তো প্রায় বিএনপির সময়ই হয়েছে। সুতরাং আমরা যেটা বিগত দিনে করেছি, আজকের প্রেক্ষাপটে এটা আরও আপনাকে আরও বড়োভাবে ট্রান্সফরমেশনটা কিন্তু আরও অনেক বেশি বড় হবে। তখন ছিল একেবারে জিরো থেকে আমাদের উত্থান,
অথবা মাইনাস থেকে উত্থান। কিন্তু এখন একটা আমরা যে জায়গায় আছি যে চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি। এই জন্য যদি আপনি বিনিয়োগ, যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, বাংলাদেশের এখন বিদেশি বিনিয়োগ হচ্ছে টু জিডিপি, এটা হচ্ছে 0.45%, ভিয়েতনামের হচ্ছে 5%, আপনি ইটস অলমোস্ট 10 টাইমস বিগার। তা আপনাকে এই চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে হয়, আপনি যদি ট্রান্সফরমেশনাল রিফর্ম করতে না পারেন, সিরিয়াস ডিরেগুলেশন করতে না পারেন, লিবারালাইজেশন করতে না পারেন, এবং এটার মধ্যে স্বচ্ছতা আনতে না পারেন। যেমন আমরা একটা কথা বলছি, কিন্তু বারবার একটা কথা বলে যাচ্ছি যে বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে যে সমস্যার সম্মুখীন হয়, এটাকে মুক্ত করার জন্য আমরা বিডাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট দেবো। অর্থাৎ ইয়াং ছেলেমেয়েরা শিক্ষিত, স্মার্ট, ইন্টেলিজেন্ট, এই ক্যাপ্টেনগুলো কাজ হবে যে বিনিয়োগকারী যে বাংলাদেশে সিদ্ধান্ত নিয়েছে বিনিয়োগ করবে, প্রত্যেকটা বিনিয়োগকারীর সাথে একটা ক্যাপ্টেন আমরা দিয়ে দেবো। এবং ক্যাপ্টেনের কাজ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এই বিনিয়োগকারীর সাথে কাজ করা, এবং বিনিয়োগকারীর শুধু কাজ হবে সে মনিটরে দেখা। এবং ক্যাপ্টেনকে বলা হচ্ছে কিন্তু প্রত্যেকটা, যেমন লাইসেন্সে কতক্ষণ লাগবে, কোম্পানি ফরমেশনে কতক্ষণ লাগবে, তারপরে তার ট্যাক্স রেজিস্ট্রেশনে কতক্ষণ লাগবে, তারপরে আপনার তার ওয়ার্ক পারমিটের জন্য কতদিন লাগবে, এগুলো সব টাইম ফ্রেম থাকবে। এবং এর মধ্যে কিন্তু আমাদের ক্যাপ্টেনরা এগুলো সম্পাদন করতে হবে একটা টাইম ফ্রেমের মধ্যে। এবং বিনিয়োগকারীর কাজ হবে শুধু এটা মনিটর করে। সে যদি কোরিয়াতে বসে, আমেরিকাতে বসে তার বিনিয়োগের সহজ ভাষায় বলি, আমি খুশু মাহমুদ চৌধুরী, তার মানে ধরেন দেশের বাইরে থেকে আমি ধরলাম অ্যাপল আমাদের এখানে ইনভেস্ট করতে চায়, অ্যাপেলের জন্য আপনারা একটা গাইড, মানে যেটাকে আপনারা ক্যাপ্টেন বলছেন আপনাদের পরিকল্পনা অনুযায়ী, অ্যাপেলের জন্য বাংলাদেশে একজন তরুণ গাইড থাকবেন, যিনি বাংলাদেশে আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো বা বিনিয়োগের যে বাধা, সেই বাধার কারণে তারা যে এতদিন পর্যন্ত বিনিয়োগ করতে আগ্রহী হয়নি, সেই বাধাগুলো এই ক্যাপ্টেনের মাধ্যমে দূরীভূত হবে। কিন্তু যে ক্যাপ্টেন, বা আপনি ক্যাপ্টেনের কথা বলছেন, বা আমি সহজ ভাষায় যাকে গাইড বলছি, সেও তো আমলাতান্ত্রিক ওই জটিলতাগুলোই ফেস করবে যেগুলো অ্যাপেল সরাসরি আসলে করতো। ওইখানে তো প্রশ্নটা, ওখানে আপনি ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট দিতে কোনো লাভ হবে না আপনি যদি ডিরেগুলেট করতে না পারেন। আমি যেটা একটু আগে বললাম, আমরা বাংলাদেশটা ওভার রেগুলেটেড, এই জন্য হচ্ছে এই বাধাগুলো। কিন্তু এই জন্য সিরিয়াস ডিরেগুলেশন আপনাকে করতে হবে। এই সংস্কারগুলো অনেক বড় সংস্কার, এবং এখানে অনেক বাধা বিপত্তি আসবে, পেইনফুল ডিসিশন, কিন্তু সেটা পলিটিক্যাল সেগুলো বিএনপি করবে, সেই রাজনৈতিক সদিচ্ছা বিএনপির আছে। আপনি বিডা সামিট থেকে বের হয়ে এসে বলেছেন নির্বাচন না হলে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে না। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক একটা ভাবমূর্তি আছে, সেই ভাবমূর্তি কি আসলে কোনোভাবে নির্বাচন হওয়ার আগে, ধরেন নির্বাচনটা দেরি হলো, তার ভাবমূর্তি কোনোভাবে কি কাজে লাগবে না বলে আপনারা কেন মনে করছেন? শুনেন, বিনিয়োগ, অর্থনীতি, বিনিয়োগ এমন একটা জিনিস, কারো ভাবমূর্তির উপরে কেউ এই দেশে বিনিয়োগ করবে না। সেই এই দেশে পলিটিক্যাল এনভায়রনমেন্ট এবং ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট, ক্লাইমেটটা কি, সেটা জাজ করবে। কারণ কোনো ব্যক্তি তো সবসময় থাকবে না, তার বিনিয়োগ তো একটা দীর্ঘস্থায়ী ব্যাপার। আজকে আমি থাকবো, কালকে আরেকজন আসবে, পরশু। সুতরাং কোনো ব্যক্তির ইমেজের ব্যাপারে কিন্তু কোনো বিনিয়োগ করবে না, এটা আমাদের বুঝতে হবে। তারা বিনিয়োগকারীরা চাইবে কি, একটা স্টেবল গভর্নমেন্ট আছে কিনা, নির্বাচিত সরকারে ওরা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিংটা করতে পারে, এবং নির্বাচিত সরকারের একটা কন্টিনিউশন থাকে। পরবর্তী যারা আসবে তাদের মধ্যে একটা পলিটিক্যাল, জনগণের সমর্থিত একটি সরকার, যারা ডিসিশন নিতে পারবে এবং ডিসিশনে কন্টিনিউ থাকবে, এবং রাজনীতিবিদদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, সবাই চাইবে একজন থেকে আরেকজন ভালো করতে। সুতরাং এই যে একটা ধারণা যে তাহলে তো অনেক দেশে অনেক নোবেল লরেট আছে যারা অনেকভাবে তাদের এইখানে কিন্তু এই বিষয়টা ইউনূস সাহেবের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আমরা দিচ্ছি। পলিটিক্যাল ট্রানজিশনের জন্য, ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য আমরা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু এই বিষয়গুলো যখন আলোচনায় আসে, এখানে কিন্তু তারা বাংলাদেশের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্রসপেক্টটা দেখবে এবং পলিটিক্যাল স্টেবিলিটি দেখবে। এখানে সরকারের জনসমর্থিত সরকার না হলে যে ক্রিটিক্যাল ডিসিশনগুলো নিতে হয়, এটা তো ক্যারি করতে হবে আপনাকে দিনের শেষে, এবং লং টার্মে ক্যারি করতে হবে। সুতরাং সেই বিষয়টার মধ্যে এখানে প্রযোজ্য না। তারা দেখবে যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটের মধ্যে তারা এখানে পলিটিক্যাল স্টেবিলিটি প্রথমে, এবং আমি যেটা বললাম ইজ অফ ডুইং বিজনেস,
তারা দেখবে এটা আছে কিনা এবং এটা কন্টিনিউ করবে কিনা। যেমন আমরা ট্যাক্স পলিসি বারবার বদলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। আপনাকে একটা লং টার্ম একটা টাইম ফ্রেমের মধ্যে থাকতে হবে, প্রত্যেকটা পলিসির মধ্যে টাইম ফ্রেম থাকতে হবে এবং এটার এক্সিকিউশন যাতে রেড টেপের মাধ্যমে ব্যুরোক্রেসির মাধ্যমে বাধাগ্রস্ত না হয়, এই জন্য ডিরেগুলেশনটা খুব বেশি দরকার, লিবারালাইজেশনটা দরকার বেশি। রাজনৈতিক দলগুলোকেও প্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হয়েছিল বিডা সামিটে, এই বিনিয়োগ সম্মেলনে। তো বিএনপি, জামায়াত, এনসিপি কথা বলার সুযোগ পেয়েছে। পলিসি কন্টিনিউ হবে কিনা এমন প্রশ্ন ছিল যারা বিনিয়োগকারী যারা এসেছেন। বিএনপি ইনভেস্টরদের কি আশ্বাস দিয়েছে যে পলিসি এখন হচ্ছে সেটা কন্টিনিউশন হবে কিনা? নিশ্চয়ই, আমরা তো স্বাগত জানিয়েছি। আমরা তো যে কোনো বিনিয়োগের উদ্যোগ, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিনিয়োগ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য এটা ইটস এ লাইফ লাইন। যে আমি তো একটা কথা সবসময় বলি, আপনি দেশের অর্থনৈতিক এবং উন্নয়ন পরিকল্পনা 2-3 ভাগে করতে পারেন। যেমন টাকা ছাপিয়ে আমরা বিগত দিনে দেখেছি কী অবস্থা হয়েছে, প্রচুর ঋণ নিয়ে আমরা দেখেছি কী হয়েছে। একটা হচ্ছে বিনিয়োগের মাধ্যমে। থার্ড অপশন ইজ দ্য সবচেয়ে বড় ভালো অপশন এবং আমরা কিন্তু থার্ড অপশনের উপরে বিএনপির ফাউন্ডিং ভ্যালিউ ছিল কিন্তু ইনভেস্টমেন্ট বিনিয়োগের মাধ্যমে। এই যে বাংলাদেশে আজকে এক্সপোর্ট প্রসেসিং জোন দেখছেন, মুক্তবাজার অর্থনীতি দেখছেন, প্রাইভেট সেক্টর লেড গ্রোথ দেখছেন, এক্সপোর্ট লেড গ্রোথ দেখছেন এবং ফাইন্যান্সিয়াল রিফর্মসগুলো যে হয়েছিল তখন সবগুলো বিএনপির সময় হয়েছে। সুতরাং এই জন্য আপনাকে নিশ্চিতভাবে ওই দিকে এগোতে হবে যে বিনিয়োগকে সামনে রেখে এখানে আমাদের জাতীয়ভাবে এখানে বিনিয়োগের ব্যাপারে কোনো দ্বিমত থাকার কিছু নাই তো। আর যে জিনিসটা আজকে ভালো সেটা কন্টিনিউ করবে, যেটা ভালো না সেটা কন্টিনিউ করবে না। কিন্তু এইখানে আমাদের সকলে ঐক্যমত থাকতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন কারণে একটা বিভক্তির মাধ্যমে জাতিকে সব বিষয়ে একটা বিভক্তি, সেটা তো আমরা আশা করি না। আমরা মনে করি জাতীয় স্বার্থে যে বিষয়গুলিতে আমাদের ঐক্যমত দরকার সেখানে আমরা ঐক্যমতে থাকতে হবে, আমরা টলারেন্স থাকতে হবে। আমরা যদি কারোর সাথে দ্বিমত করে থাকি সেখানে অপরের ভিউর প্রতি আমাকে রেসপেক্ট থাকতে হবে। রেসপেক্ট রেখে তো আমি দ্বিমত প্রকাশ করতে পারছি। সুতরাং এই কালচারগুলো তো আমাদের আনতে হবে দেশে। ইনভেস্টমেন্টের ব্যাপারে আসলে মতৈক্যের আসলে করা উচিত না বা সুযোগ কম, সেটা আপনি বলছেন। আপনার কথা থেকে আপনাকে প্রশ্ন করি, আপনি বলেছেন অর্থনৈতিক মডেলের কথা, আপনি 3 রকম বলেছেন, যে একটা হচ্ছে টাকা ছাপিয়ে দেশ চালানো যায়, আরেকটা মডেল হচ্ছে ঋণের টাকা দিয়ে দেশ চালানো, আর একটা হচ্ছে বিনিয়োগের টাকা দিয়ে দেশ চালানো। কিছুক্ষণ আগেও আপনি বলছেন সর্বোত্তম পন্থা হচ্ছে থার্ডটা, মানে থার্ড অপশন সাস্টেনেবল। তো বিএনপি সবসময় থার্ড অপশনটা নিয়েছে। বিনিয়োগের মাধ্যমে আপনারা দেশকে এগিয়ে নেবেন যদি ক্ষমতায় আসেন। আপনি কোন কোন কারণে মনে করেন যে বিনিয়োগকারীরা আসলে বিএনপি আসলে বা বিএনপি সরকার যখন ক্ষমতায় থাকবে বিএনপিকে দেখে বিনিয়োগ করতে আগ্রহী হবে? কেন? না, এটা তো আপনার ইকোনমিক পলিসি, ইনভেস্টমেন্ট পলিসির উপর নির্ভর করে। যে জন্য তো আমি বলছি আমাদের ইনভেস্টমেন্ট পলিসিটা তো আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি যে আমি যে ডিরেগুলেশনের কথাটা বলেছি, লিবারালাইজেশনের কথা বলেছি, ক্যাপ্টেনদের কথা বলেছি। কারণ আপনি অনেক সময় পলিসি সবসময় কি ইকোনমিক পলিসির উপর আসলে ডিপেন্ড করে? আপনি নিজেই বললেন যে এই সরকারের উপর বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারছে না, কারণ এই সরকারের কন্টিনিউশন কত দূর হবে সেটা আসলে বিনিয়োগকারীরা জানেন না। তারা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্ল্যান দেখতে চান। পলিটিক্যাল স্ট্যাবিলিটির উপরেও তো অনেক কিছু নির্ভর করে। অবশ্যই পলিটিক্যাল স্টেবিলিটি মানে আপনার দেশে আপনার একটা ডেমোক্রেটিক অর্ডার তো ফিরিয়ে আনতে হবে, যার জন্য আমরা 15-16 বছর লড়েছি। এবং স্টেবিলিটি ক্যান অনলি কাম থ্রু, এটা স্টেবিলিটিটা আসবে আপনার ডেমোক্রেটিক অর্ডারের মাধ্যমে। অর্থাৎ ডেমোক্রেটিক অর্ডার তো আপনাকে চালু রাখতে হবে, যে জনগণের নির্বাচিত যারা থাকবে তারা যে পলিসি সাপোর্ট তারা যেভাবে করতে পারবে জনগণের সমর্থন নিয়ে। কারণ আপনাকে যে কোনো পলিসি আপনি নেন, যে কোনো সংস্কার আপনি করেন, আপনি তো জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। আমি যদি মনে করি 5 ওয়াইজ ম্যান সিটিং অ্যারাউন্ড দ্য টেবিল বাংলাদেশকে আগামী দিনের সিদ্ধান্ত নিয়ে নেবে, তো এটা তো সাস্টেইনেবল না। সুতরাং আপনি বিএনপি অ্যাজ এ পার্টি আমরা আমাদের ইলেকশনে আমাদের এই কমিটমেন্টগুলো তো আমরা জনগণের কাছে নিয়ে যাব। আমাদের 31 দফা হচ্ছে সার্বিক সংস্কার, আমাদের অর্থনৈতিক যে পলিসি আমরা জনগণের কাছে ম্যান্ডেট নিতে হবে এবং আমরা আশা করি জনগণ ম্যান্ডেট দেবে। কারণ জনগণ দেখেছে বিএনপির সাকসেস ইন দ্য পাস্ট ইকোনমিক উন্নয়নের দিকে, অর্থনৈতিক উন্নয়নের দিকে। সুতরাং
আপনার এই জন্য দরকার পলিটিক্যাল স্টেবিলিটি, যেটা আপনি কারেক্টলি বলেছেন, যে নির্বাচিত সরকারের এই ধারা, নির্বাচনী প্রক্রিয়াটা, গণতান্ত্রিক প্রক্রিয়াটা আপনাকে অব্যাহত রাখতে হবে। এবং দিস ইজ দ্য একমাত্র প্রক্রিয়া যেটা আপনাকে কারেকশন প্রসেস, ইট ইজ এ ফিল্টারেশন প্রসেস। আর কোনো প্রক্রিয়াতে আপনি এটা পাবেন না। কারেকশন অ্যান্ড ফিল্টারেশন হতে হবে আপনার দায়বদ্ধতার মাধ্যমে, আপনার জবাবদিহিতার মাধ্যমে। তো এটা একমাত্র ডেমোক্রেটিক অর্ডারের বাইরে তার কোনো অর্ডার নাই, এটা আমরা সবাই স্বীকৃত ব্যাপার। আমরা বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর খুব সুন্দর প্রেজেন্টেশন দেখেছি, আপনিও বিএনপির তরফ থেকে গিয়েছেন, আপনাদের সুন্দর সুন্দর চমৎকার কথা বিনিয়োগকারীদের বলে এসেছেন নিশ্চয়ই। কিন্তু আসলে আমাদের কতটুকু লাভ হয়েছে? আমরা নতুন ইনভেস্টর আসলে কতজন ছিলেন? আপনি তো ওই সম্মেলনে ছিলেন ভিতরে, আমি যদিও যাইনি বা আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। নতুন ইনভেস্টর কতজন ছিলেন? একটা গণমাধ্যমের কিছু রিপোর্ট আমি বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করে যেটা দেখতে পেয়েছি, বিডা থেকেও তথ্য বিশ্লেষণ করা হয়েছে। বিডা যে তথ্য দিয়েছে, সম্মেলনে 42 দেশ থেকে 4 শতাধিক অংশগ্রহণকারী সরাসরি অংশ নিয়েছে, এর মধ্যে 3 শতাধিক ছিলেন বিদেশি। অবশ্য তালিকায় থাকা 15টির বেশির নাম একাধিকবার ব্যবহার করা হয়েছে। আবার যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের অনেক প্রবাসীও বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন। এবং অংশগ্রহণকারীর তালিকা পর্যালোচনা করে দেখা গেছে যে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বা বর্তমানে বিনিয়োগ রয়েছে এমন কোম্পানিগুলোর চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা বা সহ প্রতিষ্ঠাতা বা শীর্ষ নির্বাহী পদমর্যাদার 160 জন সম্মেলনে অংশ নিয়েছেন। তার মানে যদি আমি রিপোর্টটি বিশ্লেষণ করি, তাহলে অনেকেই অলরেডি বাংলাদেশে ইনভেস্টমেন্ট আছে এরকম লোকজন ছিলেন, প্রবাসীরা ছিলেন, কারো কারো নাম আবার 2 বার তোলা হয়েছে। আসলে নতুন বিনিয়োগ আমরা কতখানি পেলাম বা নতুন ইনভেস্টর কতজন এসেছেন? আপনি তো এটা অ্যানালিসিস তো দিয়ে ফেলেছেন। না, আপনি যেহেতু সশরীরে উপস্থিত ছিলেন, আপনার বিশ্লেষণ জানতে চাই। আসলে আমি নেগেটিভ কিছু সাউন্ড করতে চাই না। আমি আগেই বলেছি যে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্য থাকতে হবে। তবে আপনি যেটা বলেছেন ইটস কারেক্ট দ্যাট আসলে এরকম কিছু বিনিয়োগ, নতুন বিনিয়োগ আমাদের যেই সেক্টরগুলোতে আমাদের যে সম্ভাবনা আছে, যেগুলো আমাদের লিস্টেও আছে, যেখানে আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার কথা বলেছি, আমি সেভাবে কিছু লক্ষ্য করি নাই, কোয়াইট অনেস্টলি। তারপর একটা বিনিয়োগ সম্মেলন তো হতেই পারে, একটা বিনিয়োগ সম্মেলন যে কোনো কারণেই তো হতে পারে, কিন্তু ওইটার আমি যে সত্যিকার অর্থে যারা যেসব সেক্টরে আমরা বিনিয়োগ চাচ্ছি, যেগুলো আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, যেগুলো আমাদের এক্সপোর্ট বাড়াবে, যেগুলো আমাদের অর্থনীতিতে পজিটিভ কন্ট্রিবিউশন রাখবে, আমি খুব একটা সেভাবে, বেশিরভাগই যারা অলরেডি এক্সিস্টিং আছে আর অনেকে যারা পাইপলাইনে আগে থেকে ছিল তারা এসছে এখানে। সরি, মূলত বাংলাদেশি যারা বিদেশে আছে তারাও অনেকে এসছে, বাট ইটস ওকে। আমার কথা হচ্ছে কি, ইটস এ প্রসেস। তো এবার না আসলে হয়তো পরের বার আসবে। যে বিগত দিনে আমরাও তো বিনিয়োগ সম্মেলন করেছি বিএনপির সময়, তখন আমরা দেখেছি সারা বিশ্বের সিরিয়াস বিনিয়োগকারী এসেছিল এবং বিনিয়োগ করেছো। যে ইপিজেডগুলোতে আজকে এত বিনিয়োগ দেখছেন বিভিন্নভাবে, তখন আমরা এগুলোকে ড্রাইভ দিয়েছি বিভিন্ন সময় এবং অনেক বিনিয়োগ এসছে বাংলাদেশে। তো আমি আশা করি ভবিষ্যতে সেটা হবে। জি, সময় দিতে চান, আপনি দেখতে চান। আমির খসরু মাহমুদ চৌধুরী, নতুন শুল্ক 3 মাস স্থগিত রাখার অনুরোধ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন। বাণিজ্য উপদেষ্টাও আলাদা করে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য প্রতিনিধি USTR জেসমিন গ্রিয়ারের কাছে চিঠি পাঠিয়েছেন। তার মানে আমরা 2টো চিঠি দিয়েছিলাম। বাংলাদেশের পাঠানো চিঠি দুটি, মানে যেদিন আমরা চিঠি দুটি তাদের হাতে পৌঁছলো, বা আমরা যেদিন পাঠালাম তার 2 দিন পর, অর্থাৎ বুধবার, USTR এর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত বাংলাদেশের 2টি চিঠির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ সুনির্দিষ্টভাবে কি করতে চায় সেটি যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে। অর্থাৎ সোজা কথায় যদি বলি, 2 দেশের বাণিজ্যের ঘাটতি কমাতে বাংলাদেশের কর্মপরিকল্পনা জানতে যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে ওই ভার্চুয়াল বৈঠকে। বাংলাদেশের আসলে এখন কি করা উচিত? না, ইউএস যে ফর্মুলার মাধ্যমে এগুলো বলছে, যদি বা এটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেটা হচ্ছে ট্রেড ডেফিসিট যেটা আছে ওইটাকে মিট করার জন্য তারা চাচ্ছে যে বাংলাদেশ আরও বেশি সেখান থেকে ইম্পোর্ট করুক। তো স্বাভাবিকভাবে এটা তো একটা পদক্ষেপ নিয়েছে, এটা কিন্তু আসলে এটা তো WTOর এই সমস্যার সমাধান হওয়ার কথা। আসলে WTOতে ডিসপিউট ম্যানেজমেন্ট আছে, ওরা আছে, WTO ফ্রেমওয়ার্কের মধ্যে ডিসকাশনের ব্যাপার আছে। এটা তো যুক্তরাষ্ট্র তার বাইরে গিয়ে করেছে।
সুতরাং WTOর ফিউচার কি সেটাও এখন অনেকে প্রশ্ন করছে, ডিসপিউট সেটেলমেন্টের কাজ কি হবে সেটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে সেই ডেফিসিট মিট করে তাদের এক্সপেকটেশন পূরণ করা তো খুবই কঠিন। তার মধ্যে যে সমস্ত পণ্যের সম্ভাবনা আছে সেসব জায়গায় বাংলাদেশকে চেষ্টা করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি মার্কেটের কথা বলে, আপনি যদি মার্কেটের কথা বলে আবার যদি এটা কন্ডিশনাল হয় তাহলে তো আপনাকে উচ্চমূল্য অনেক কিছু আমদানি করতে হবে, এবং সেটা বাংলাদেশের কম্পিটিটিভনেসের জন্য, প্রোডাক্টিভিটির জন্য কতটুকু হেল্প করবে সেটা আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। বাট এখন যে কোনো এই যে ট্যারিফ একটা ইনস্টেবিলিটি হয়ে গেছে গ্লোবালি, বাংলাদেশকে এখানে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। এই জন্যই আমাদের বিনিয়োগটা খুব বেশি প্রয়োজন, দেশি বিদেশি বিনিয়োগ, এবং বিনিয়োগের ক্ষেত্রটাকে একেবারে সহজীকরণ করতে হবে। আমাদেরকে সার্ভাইভ করতে হবে বিনিয়োগের মাধ্যমে, ইকোনমিকে সার্ভাইভ করতে হবে, এবং এই জন্য যত বেশি সরলীকরণ সহজীকরণ করতে পারি আমরা এটাকে, এবং এই বিনিয়োগের মাধ্যমে আমার অর্থনীতি, এমপ্লয়মেন্ট, নতুন জেনারেশন যারা নতুন প্রজন্ম তাদের জন্য জেনজি যেটা আমরা বলে থাকি, তাদের অপরচুনিটি অনেক বেশি ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমাকে স্কিলিংয়ের জন্য ইনভেস্ট করতে হচ্ছে, রিস্কিলিং, আপস্কিলিং, এবং এদেরকে এই যে নতুন ব্যবসা, যে আইটি রিলেটেড ব্যবসা থেকে শুরু করে এই ধরনের সার্ভিস সেক্টরে অনেকগুলো ব্যবসা যেগুলো ওপেনিং হচ্ছে, এখানে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। জি, তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রানজিট সুবিধা ভারত প্রত্যাহার করেছে। ভারতের রফতানিকারকরা বিশেষ করে পোশাক খাতে বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী সরকারকে আগে থেকেই জানিয়েছিল, এবং সেটা শেষ পর্যন্ত এই যে কয়েকদিন আগে ভারত কার্যকর করলো। যদিও আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে আমাদের খুব বেশি একটা সমস্যা হবে না, কিন্তু আমরা যতদূর জানি বাংলাদেশ থেকে যদি কোনো পণ্য আমরা বিমানে পাঠাতে চাই $6 মতো বোধহয় খরচ হয়, আর যদি আমরা কলকাতা থেকে পাঠাই সেটা বোধহয় $2.5 মধ্যেই মানে পাঠানো সম্ভব। আপনি কি মনে করেন আসলেই আমাদের কতটা ক্ষতি হলো ব্যবসায়ী হিসেবে, এবং বিএনপি ফিরে এসে বা বিএনপি এখনই কি আসলে এই ট্রানজিট ফেরত আনার জন্য কোনো উদ্যোগ নেবে কিনা? না, এগুলো তো আন্তর্জাতিক কতগুলো স্ট্যান্ডার্ডের মাধ্যমে এই মুভমেন্টগুলো কিন্তু একটা ফ্রি একটা মুভমেন্ট থাকার কথা, এবং এইখানে ভারত যেটা করেছে এটা আমি মনে করি না কোনো ট্রেড প্র্যাকটিসের জন্য এটা কোনো ভালো এক্সাম্পল। কারণ এর আগে বিগত সরকারের সময় আমরা দেখছি তাদেরকে সব কিছু দেওয়া হয়েছে, ট্রানজিট থেকে ট্রান্সশিপমেন্ট থেকে সব কিছু খুলে দেওয়া, এবং পোর্ট পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয়েছে। তো সুতরাং এইরকম একটা অ্যাটিটিউড, যে একটা নেইবারলি পার্শ্ববর্তী একটা দেশের এরকম একটা অ্যাটিটিউড, এটা তো ধরেন ট্রেড এমন একটা বিষয়, ট্রেড আপনাকে পুরো রিজিয়নাল একটা ইন্টিগ্রেশন দরকার, বাইল্যাটারালি একটা ইন্টিগ্রেশন করা দরকার। এখানে আপনি যত বেশি লিবারালাইজ করবেন, যত বেশি আপনার মুভমেন্টে আসা যাওয়ার বিষয়টা সরলীকরণ করবেন, তত বেশি প্রত্যেকটা দেশ কিন্তু ইন দ্য লং রান কিন্তু লাভবান হয়। এখন কেউ যদি শর্ট টার্ম পলিসির মাধ্যমে এগুলো বন্ধ করে দিয়ে সেটা অন্যভাবে অন্যদিকে পরিচালিত করতে চায়, আমার মনে হয় না এটা কারোর জন্য ভালো। এবং ভারতের এই মুহূর্তে এরকম একটা সিদ্ধান্ত বাংলাদেশ ভারত সম্পর্ককে কিন্তু আরও অবনতির দিকে নিয়ে যাবে, এবং বাংলাদেশের মানুষের কাছে স্বাভাবিকভাবে এটা নিয়ে গ্রহণ করা খুবই কঠিন। কিন্তু তো আমি মনে করি না তারা একটা ভালো ডিসিশন নিয়েছে, দে শুড রিভিউ দ্য ডিসিশন। এবং এটা আমাদের যে সাউথ এশিয়ান ইন্টিগ্রেশন, বিশ্বের কিন্তু সবচেয়ে কম ইন্টিগ্রেটেড রিজিয়ন হচ্ছে সাউথ এশিয়া, সার্ক কান্ট্রিজগুলো, এবং এই জন্যই কিন্তু আমাদের রিজিওনাল ট্রেডটাও গ্রোথ করতে পারে না। কিন্তু এই ধরনের পদক্ষেপ যখন নেওয়া হয়, তাহলে সাউথ এশিয়ার ইন্টিগ্রেশন, রিজিওনাল ইন্টিগ্রেশন আমরা কীভাবে করব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি নাফটা নর্থ আমেরিকাতে দেখুন, আসিয়ান কান্ট্রিগুলোকে দেখেন, এরা কিন্তু সবাই ইন্টিগ্রেট করতেছে, আর এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। তো এটা তো খুব ভালো লক্ষণ না, এবং আমি মনে করি এটা ভারতের পক্ষে একটা ভালো ডিসিশন নেওয়া হয়েছে। জি, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের একটা স্ট্যাটাস নিয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। প্রথমে বলা হলো আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এই
তাগিদ দেন, এভাবে লেখা ছিল। তার কিছুক্ষণ পর আরেকটি ভার্সন আসলো, যেখানে লেখা দেখলাম যে ইতোপূর্বে ঐক্যমত্য কমিশনের দেয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন। আপনার কি মনে হয়, এই যে প্রথমে ডিসেম্বরের কথা শুধু লেখা হলো এবং একই প্রেস নোটে দুইবার, একবার না, এবং পরে কিছুক্ষণ পরে আবার বদলে গেল, সেটা কি ভুলবশত নাকি এর মধ্যেও বিএনপি কোনো ষড়যন্ত্র দেখে? না, আমরা ওই ষড়যন্ত্রের রাজনীতি এসব আলোচনার দরকার নেই। আসলে ব্যাপারটা হচ্ছে আপনার ইন্টারিম গভর্নমেন্টের পুরো বিষয়টা হচ্ছে ইটস একটা ট্রানজিশন টু ডেমোক্রেটিক প্রসেস। বেসিকলি স্বৈরাচার চলে গিয়েছে, ফেসিস্ট চলে গিয়েছে, আমাদেরকে এখন আমাদেরকে ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যেতে হবে। এবং এটার জন্য যে গত 15-16 বছর জাতি লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে, প্রাণ দিয়েছে, গুম খুন হত্যা মিথ্যা অনেক কিছু হয়েছে। এবং ওই এক্সপেকটেশনটা হচ্ছে এখন ট্রানজিশন টু ডেমোক্রেটিক অর্ডার। তা আমরা সবাই মনে করি যে ট্রানজিশনে ডেমোক্রেটিক অর্ডারে যাওয়ার জন্য যেই সমস্যাগুলো আছে এগুলো ইমিডিয়েটলি অ্যাড্রেস করা উচিত। ইতিমধ্যে 8-9 মাসের মতো হয়ে গেছে, আমরা ওইরকম কিছু দেখতে পাচ্ছি না। তো সুতরাং এবং ইলেকশন কমিশন বলছে তারা প্রস্তুত ইলেকশনের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের ডিসেম্বর জুন কেন করতে হবে, এত সব আলোচনায় কেন যেতে হবে? আমি আবারও রিপিট করছি, ইটস এ ট্রানজিশন টু ডেমোক্রেটিক অর্ডারের একটা সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, যেটা জনগণের প্রত্যাশা ছিল বৎসরের পর বৎসর। আজকে যারা জেন জি অনেক, যাদের 30-35 বছর বয়স হয়েছে, তারা একটা নির্বাচনে ভোট দিতে পারেনি। এবং অনির্বাচিত থাকার জন্য একটা ফেসিস্ট সরকার, একটা স্বৈরাচার কোথায় যেতে পারে সেটা এক্সাম্পলও আমাদের সামনে আছে। সুতরাং আমাদেরকে গণতন্ত্রের পথে যাওয়াটাই হচ্ছে এখন মুখ্য বিষয়। তো সেখানে আমার এই ধরনের কথাবার্তাগুলো আলাপ আলোচনা করা আসলে আমাদের জন্য খুব একটা ভালো কিছু আমি মনে করি না। ইলেকশন কমিশন রেডি এবং নির্বাচন, আমরা আগে দেখেছি কেয়ারটেকার গভর্নমেন্ট এসে 3 মাসের মধ্যে ভোটার লিস্ট আপডেট করে আপনার সরকারি যে বিভিন্ন জায়গায় যে পরিবর্তনগুলো প্রয়োজন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রয়োজন, সেগুলো করে 3 মাসের মধ্যে নির্বাচন করে চলে গেছে। আমাদের তো 9 মাস হয়ে গেল, 8-9 মাস হয়ে গেল। তা আবার নতুন করে এসব আলোচনা আসবে কেন? যে আপনি বলছেন এত আলোচনা করতে হবে কিনা কেন, কিন্তু এ সরকার 5 বছর থাকুক এমন একটি রব উঠেছে বা অনেকের মতে ওঠানোর চেষ্টা করা হচ্ছে, এমন কথা শুনতে শুনতেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেই ফেললেন যে জনগণ চায় অন্তর্বর্তী সরকার আরো 5 বছর দায়িত্ব পালন করুক আর কি। তো আপনার কি মনে হয় আসলে রবটা কি জনগণের মধ্য থেকে আসছে, নাকি সরকারই তার মনের ইচ্ছা অন্যের মুখ থেকে বা কখনো নিজের মুখেই মুখ ফসকে বলে ফেলছে? এটা তো বিভিন্ন লোকের বিভিন্ন প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশায় জীবন দিয়েছে, স্বীকার করেছে, সেটা হচ্ছে তারা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চায়। সুতরাং গণতান্ত্রিক অর্ডারটাকে আপনি যত বেশি পিছিয়ে দেবেন, আমি মনে করি সেটা আমাদের যে এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের জনগণ এত বৎসর, সেখান থেকে বেরিয়ে আসার পথটাকে রুদ্ধ করে দেওয়া ছাড়া আর কিছু না। আর এই ধরনের কথাবার্তা যারা বলছে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে আমার তো জানা নাই। একমাত্র টেস্ট হচ্ছে জনগণ কি চায়, একমাত্র টেস্ট হচ্ছে নির্বাচন। সো আমরা সেটাকে অ্যাভয়েড করে আর সব কিছু করার চেষ্টা করছি এখানে, যে কাজটা শেখ হাসিনা করতো, যে আমি উন্নয়ন করছি, আমি এটা করছি, আমি সেটা করছি, আমার বাবা বাংলাদেশ স্বাধীন করেছে। সুতরাং নির্বাচন এগুলো তো ইম্পর্টেন্ট কিছু না, মানবাধিকার ইম্পর্টেন্ট না। তো আমার কাছে তো মনে হয় এরকম একটা আবার ভাষা ভিন্ন রূপে আমরা পেতে যাচ্ছি, যে এইটার সাথে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়া, তার ভোটাধিকার ফিরে পাওয়া, তার নির্বাচিত সরকার, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে, এটাকে এক সাইডে সরিয়ে দিয়ে এই ধরনের বক্তব্য যারা আনছে তারা স্বভাবতই গণতন্ত্রে বিশ্বাস করবে বলে আমাদের তো মনে হয় না। এবং এইভাবেই শুরু হয়। কিন্তু শেখ হাসিনাও কিন্তু এই যে বিভিন্ন কথা বলে তার থাকার দরকার, ভোটের দরকার নেই, অধিকারের দরকার নেই, আমার তো সুরটা মনে হয় সেদিকেই যাচ্ছে।
তো সেটার জন্য তো বাংলাদেশের মানুষ এত ত্যাগ স্বীকার করে নাই, আর সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। যারা বলছে তারা বোকার স্বর্গে বসবাস করছে, কারণ তাদের আইদার অভিজ্ঞতার অভাব অথবা তাদের একটা মোটিভ, একটা রং মোটিভ নিয়ে তারা কাজ করছে। আমি অনুরোধ করব তাদেরকে এগুলো থেকে বিরত থাকা খুব ভালো। জি, বিএনপির নেতা কর্মী সমর্থকদের মুখ থেকে এক ধরনের ষড়যন্ত্রের বা বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের কথা শুনতে পাই, আশঙ্কার কথা শুনতে পাই। বিরাজনীতিকরণের ষড়যন্ত্র যদি হয়, আশঙ্কা করে থাকে বিএনপি নেতারা, কারা করছে বলে আপনারা আশঙ্কা করেন? কারা বিএনপিকে অথবা অন্য পুরনো যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে মাঠ থেকে সরানোর ষড়যন্ত্র করছে বলে মনে করেন? আমি কারো কিছু নাম বলার প্রয়োজন নাই। যারাই করছে এটা তাদের প্রবলেম, ইট ইজ দেয়ার প্রবলেম। তার মানে ষড়যন্ত্রটা হচ্ছে তো না, যদি কেউ করে থাকে, করার চেষ্টা করে, এটা তাদের প্রবলেম, আমাদের প্রবলেম না, জাতিরও প্রবলেম না। এরকম প্রবলেম আসবে, আবার এরকম প্রবলেম চলে যাবে। আমাদেরকে সম্মুখমুখী হতে হবে, যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চাই। এটাই আমাদের না, এটা জাতির চাহিদা, তারা অপেক্ষা করছে। এলাকায় তো নির্বাচনী হাওয়া বইছে অলরেডি, এবং অনেকগুলো দল, বিএনপি দেয় না এখনো, অনেকগুলো দল কিন্তু তাদের নমিনেশনও ডিক্লেয়ার করে দিয়েছে। আপনার তো জানার কথা, এটা ডিক্লেয়ার বিএনপি যদি বা করে নাই। সুতরাং নির্বাচনী হাওয়া যেটা শুরু হয়েছে, বাংলাদেশের মানুষ সবসময় একটা উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, সেই হাওয়া শুরু হয়ে গেছে। এখানে এটাকে বন্ধ করার জন্য, এটা পথ রুদ্ধ করার জন্য কেউ চেষ্টা করলে তারা তো শেখ হাসিনার পথে হাঁটবে। আপনারা সময় চেয়েছিলেন দেখা করবার জন্য, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার, আমি যদি ভুল না করে থাকি, আপনাদেরকে সময় দিয়েছেন তিনি দেখা করবেন। বৈঠকে কি কি বিষয় নিয়ে কথা বলবেন? নির্বাচন একটা ইস্যু হবে, সেটা বোঝাই যাচ্ছে। না, সেটা তো আলোচনার সময় বোঝা যাবে। যেটা এখানে তো আমি আলোচনা করতে পারবো না স্বাভাবিকভাবে। এটা তো এইগুলো তো মানে আলোচনাটা তো আর পাবলিক নলেজের কোনো বিষয় না। নির্বাচনই থাকবে কিনা? হ্যাঁ, নির্বাচন স্বাভাবিকভাবে ইস্যু তো আছেই, অলরেডি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বলাই হয়েছে প্রধান ইস্যু নির্বাচন, এবং সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য। আমরা নির্বাচনের রোড ম্যাপের কথা বারবার বলে আসছি। তাই আমরা এখন একটা পজিটিভ একটা আনসার তো আমাদেরকে পেতে হবে, জাতিকে পেতে হবে, বিএনপির জন্য তো না, এটা বিএনপির একার কোনো বিষয় না। আমরা যারা অ্যালায়েন্সের মাধ্যমে মুভমেন্ট করেছি, আমরা প্রত্যেকটি দলেরই এটা কথা, সাধারণ মানুষের কথা এটা। আর এই জন্যই তো এত বছর লড়েছে মানুষজন, ত্যাগ স্বীকার করেছে। এটা নতুনভাবে নতুন একটা আলোচনা সামনে এনে গণতন্ত্রের পথকে রুদ্ধ করতে যারা চায়, তো এটা তাদের সমস্যা হবে। আর বাংলাদেশের গণতন্ত্রের অধিকারের ফাইট কোনো সময় বন্ধ হয়নি। সুতরাং যারা সেই পথে চলবে, সেটার দায়িত্ব তাদেরকে নিতে হবে। যদি কোনো কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়, বিএনপি আন্দোলনে নামবে, মাঠে নামবে, এরকম কথা একটা শুনতে পাচ্ছি। বিএনপি আসলে কার বিরুদ্ধে আন্দোলনে নামবে? কারণ এই সরকারকে তো বিএনপি সমর্থন করে। না, এখানে তো বিএনপি আন্দোলনে নামবে, এরকম বিএনপি এরকম কোনো কথা বলেনি। বিএনপি নেতারা তো ঠিক আছে, এটা তো আমরা তো দেখছি সরকারের বিভিন্ন উপদেষ্টারা কি বলছে, বিভিন্ন ওদের সাথে জড়িত ওরা কি বলছে, এগুলো কথা না, স্পোক্সম্যানের কথা বলছি আমি। আর বিএনপি কি করবে, আমি তো আগেই বলেছি, গণতন্ত্রের লড়াই তো কোনোদিন বাংলাদেশে শেষ হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে উনি শুরু থেকে শেষ পর্যন্ত উনি একমাত্র নেত্রী যিনি লড়ে গেছেন। 1/11 পরে বেগম খালেদা জিয়া আবারও লড়ে গেছেন, আমরা দেখেছি। আবার শেখ হাসিনার বিরুদ্ধেও বেগম খালেদা জিয়া লড়ে গেছেন। তো বিএনপির ফাউন্ডিং ভ্যালু হচ্ছে গণতন্ত্র, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করা, মুক্তবাজার অর্থনীতি, জনগণের অধিকার, এটা তো ফাউন্ডিং ভ্যালু। আমরা সেই ভ্যালু থেকে তো সরতে পারবো না। আমরা জনগণকে নিয়ে আমাদের আস্থা, জনগণের আস্থা নিয়ে আমাদের রাজনীতি, জনগণের সাথে সম্পৃক্ত থেকে আমাদের রাজনীতি। এর বাইরে যারা অন্য রাজনীতি করতে চাইবে জনগণকে বাইরে রেখে, এটা তাদের সমস্যা। আপনাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত 16 থেকে 17 বছর ধরে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রত্যাশায় পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে বিএনপি। নির্বাচন ঘোষণা হলে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। আমরা
তো তৈরি, মানে আপনারা রেডি। গণমাধ্যমে প্রকাশিত খবর ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে গত 5 আগস্ট সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘাতে 8 মাসে 51 নেতাকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন 4 শতাধিক নেতাকর্মী সমর্থক। তাদের মধ্যে 7 জন যুবদল, 5 জন ছাত্রদল, 2 জন করে শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতা। বাকি 33 জনের মধ্যে 24 জন বিএনপির পদধারী নেতা ছিলেন, 9 জন দলটির কর্মী সমর্থক। নির্বাচন ঘিরে দল থেকে মনোনীত প্রার্থীর বাইরেও দলের বিদ্রোহী প্রার্থী থাকবে। নির্বাচন মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতায় যাওয়ার প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু সেই পরিস্থিতিতে বিএনপির তৃণমূলে দ্বন্দ্ব সংঘাত বাড়বে এবং সাংগঠনিক শৃঙ্খলা বেসামাল হয়ে যাবে, এইরকম আশঙ্কা করছেন না আপনারা? না, যারা উইশফুল থিঙ্কিং, অনেকের জন্য এটা একটা উইশফুল থিঙ্কিং হতে পারে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি গত 16 বছরে যেভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে কোনো দল বাংলাদেশে হয়নি। 60 লক্ষের উপরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সম্মুখীন জেলে থেকে, বিএনপির নেতাকর্মীর অগণিত নেতাকর্মী জেলে বৎসরের পর বৎসর কাটিয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানার চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছে, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে পারেনি, হাজার হাজার নেতাকর্মী বিএনপির গুম হয়েছে, খুন হয়েছে। সব বিএনপির মতো সাফার তো কেউ করেনি। তারপরে যখন আওয়ামী লীগের একটা ন্যারেটিভ ছিল যে তারা ক্ষমতা থেকে চলে যাবে, লক্ষ লক্ষ লোককে মেরে ফেলবে, তো তারা তো ক্ষমতা থেকে গেছে, কয় লক্ষ লোককে বিএনপির নেতাকর্মীরা মেরেছে। তারপরে দেশে 3 দিন কোনো সরকার ছিল না। ওই সময় বাংলাদেশের কী ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল আমরা তো দেখেছি, খুব ভালো ছিল। এবং বিদেশেরও আমাদেরকে বলেছে এটা আমাদের দেশে হলে কিন্তু থাকতো না উইদাউট গভর্নমেন্ট। তো বিএনপিকে আগে একটু কৃতিত্ব দেন, তারপরে সমস্যার কথা বলেন। হ্যাঁ, সমস্যা তো থাকবে, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, কিন্তু বিএনপির দল হিসাবে যারা বিশৃঙ্খলা করতে চাইবে তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এত বড় অ্যাকশনে যায় নাই। 2000-এর উপরে বিএনপি নেতাকর্মী বহিষ্কৃত কিন্তু, এবং বিএনপি যদি ক্ষমতায় থাকতো আজকে এদের বেশিরভাগ জেলে থাকতো কিন্তু। সুতরাং বিএনপি ডিসিপ্লিনের ব্যাপারে, দলের শৃঙ্খলার ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ বিগত দিনে করিনি, এবারও করে, ভবিষ্যতেও করবো না। সুতরাং হ্যাঁ, সমস্যা তো থাকবে, কিন্তু আমরা তো সমস্যার সমাধান দিয়ে যাচ্ছি। আর অনেকে তাদের নিজস্ব জমি জমা যারা আগে আওয়ামী লীগের সময় জোর করে নিয়েছে, এগুলো ফেরত পাওয়ার জন্য গেছে, তার ব্যবসা নিয়েছে ফেরত পাওয়ার জন্য নিয়ে গেছে। এগুলো অনেকগুলো ঘটনা অতিরঞ্জিত করে আবার এগুলোকে বলা হচ্ছে তারা এটা করছে সেটা করছে। তা তারপরেও কিন্তু তদন্ত ছাড়া কিন্তু বহিষ্কৃত হচ্ছে। আপনাকে আমি একটা কথা বলছি, আমি নিজে এটার জন্য খুব দুঃখিত, কারণ আমার রক্তক্ষরণ হয়। আমাদের ত্যাগী কর্মী অনেকে বহিষ্কৃত হয়েছে যাদের বিরুদ্ধে আসলে তারা আসলে কিছুই করেনি। পত্রপত্রিকায় একটা নাম চলে আসছে কিংবা কেউ একটা মিথ্যা কমপ্লেন করেছে। এই জন্য আমি নিজে বলেছি যে তদন্ত করা ছাড়া আমাদের বহিষ্কার করা ঠিক হচ্ছে না। কিন্তু আমাদের স্ট্যান্ডটা হলো তদন্ত করতে যে সময় লাগবে এর মধ্যে এই লোকগুলো আরও বেশি ক্ষতি করবে। আগে এক্সপেল করে দাও, পরে তদন্ত করে যদি তারা নির্দোষ হয় তাদেরকে ফেরত নেওয়া হবে। সুতরাং বিএনপির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা যাব না। দলের মধ্যে শৃঙ্খলা, দেশের মধ্যে শৃঙ্খলা, সে যেই হোক, কাউকে এখানে স্পেয়ার করার কোনো সুযোগ নাই। এইটা হচ্ছে আমরা কি স্ট্যান্ড নিচ্ছেন। বাংলাদেশ একটা এরকম একটা সাংঘর্ষিক রাজনীতির থেকে আমাদের উত্তরণ হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে। শেখ হাসিনা যে ছোট ছোট অনেক ডিক্টেটর এখন রেখে গেছে বাংলাদেশে, তাদের কথাবার্তায় আচার আচরণে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই কালচার থেকে বেরিয়ে আসতে যে ট্রানজিশন আছে, বিএনপি এখানে বদ্ধপরিকর। আমরা কিন্তু সহনশীলতার কথা বলছি, আমরা কিন্তু অপরের ভিউর প্রতি রেসপেক্ট রেখে দ্বিমত পোষণ করার কথা বলছি। জি, আপনি বলেছেন যে বিএনপি অন্য দল মতের প্রতি সহনশীল। এনসিপি নতুন একটি দল, এখনো নিবন্ধনও পায়নি, তারা সুযোগ পেলেই আপনাদের আক্রমণ করছে, বিএনপিও পাল্টা আক্রমণ করছে, অথবা কখনো কখনো শুরুটা বিএনপি করে, এরকম দেখতে পারি। তো এত পুরনো দল বিএনপি, এত বড় দল বিএনপি, সেই দলটি কি এনসিপিকে শক্ত প্রতিপক্ষ মনে করছে কিনা? একদমই নতুন জন্ম নেয় একটি দল। আমি তো বলছি রাজনীতিতে শোনেন, বিভিন্ন স্তরে বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন মতামত প্রকাশ করতে পারে। বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু যতগুলো নতুন দল আসছে, এনসিপি শুধু না,
যারাই এসছে ছাত্রদের তো কয়েকটা দল আসছে, এনসিপি একা তো না, কয়েকটি দল আসছে, আরেকটা আসবে, আরও আসবে। ঠিক আছে, আমরা তো সবাইকে স্বাগত জানাচ্ছি। এই জন্যই তো আমরা লড়েছি এত বছর, তাই না? একটা স্বাধীন একটা এনভায়রনমেন্ট, একটা মুক্ত এনভায়রনমেন্টে সবাই যেতে তাদের দল গঠন করতে, মত প্রকাশ করতে পারে, তারা তাদের তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারে, তাদের রাজনৈতিক আপনার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ভোগ, এই জন্য তো আমরা লড়েছি, তাই না? সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো সবাইকে মাথায় রাখতে হবে। কোনো কিছু বলার আগে আমি যেটা বলেছি, সহনশীলতা এবং অপরের মতের প্রতি রেসপেক্ট থাকতে হবে। দ্বিমত পোষণ করলো, তা আমরা কিন্তু এই পথেই চলছি। আপনার বাড়ি চট্টগ্রামে, প্রধান উপদেষ্টার বাড়িও চট্টগ্রামে, মানে এছাড়া বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদে আমরা দেখি চট্টগ্রামের লোক আছেন, বেশ পদায়ন হয়েছে, মানে চট্টগ্রাম থেকে বেশ পদায়ন হয়েছে। বর্তমান সরকার এবং এখনকার রাজনীতিতে চট্টগ্রামের প্রভাব কেমন দেখেন? প্রভাব তো আমি বলতে পারবো না, যারা দেশ পরিচালনা করছেন তারা বলতে পারবে। কার প্রভাবে কতটুকু প্রভাবিত হচ্ছে সেই উত্তরটা আমি দিতে পারবো না। আমি মনে করি কোনো বিশেষ এলাকার প্রভাব থাকবে কোনো দেশ পরিচালনায়, সেটার ভাবার কোনো কারণ নেই। এখন আছে কিনা আমি জানি না, বাট থাকা উচিত না। আপনার বাবা মাহমুদুন নবী চৌধুরী 1954 সালে পূর্ব পাকিস্তানের আইন পরিষদ নির্বাচনে ডবলমুরিং সীতাকুণ্ড আসন থেকে জয়লাভ করেন এবং যুক্তফ্রন্ট সরকার গঠন করলে তিনি প্রথমে গণযোগাযোগ মন্ত্রী ও পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আপনার জীবনে বাবার প্রভাব কোন কোন জায়গায় বেশি? আমার বাবার মূল বিষয়টা ছিল উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড। উনি যেটা ভাবতেন সেটা উনি বলতেন। অনেক সময় আমার আম্মা, পরিবারের অনেকজন আমার বাবাকে বলতো যে তুমি এটা না বললেও তো পারতা, এটা তো এখানে একটা ডিপ্লোম্যাটিক আনসার দিলেও তো পারতা, বাট উনি কোনোদিন সেটা গ্রহণ করেনি। আমি মনে করি আমার বেলায় আমি চেষ্টা করি টু বি স্ট্রেট ফরওয়ার্ড, কথাবার্তার মধ্যে একটা অনেস্টি, সততা থাকা দরকার, এবং সেটা জনগণ আমার মনে হয় সেটা বুঝতে পারে। আসলে যারা খুব বেশি পলিটিক্সে বেশি চালাকি করতে যায় তারা কিন্তু নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে। এই জন্য স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা ভালো। আর আমার বাবার থেকে আমরা শিখেছি আমরা অনেস্ট রাজনীতিবিদ, সততা সবচেয়ে বড় জিনিস। সেখানে সততার মাধ্যমে জনগণকে সার্ভিস দেওয়া হচ্ছে পলিটিক্স। আপনি পলিটিক্স থেকে এসে, পলিটিক্স রাজনীতিতে এসে আপনি নিজেকে লাভবান করবেন, সেই জন্য রাজনীতি করা উচিত না। এবং সততা, তারপরে আপনি জনগণের সাথে, আমাদের বাড়িটা উন্মুক্ত বাড়ি ছিল সবসময়, এখনও উন্মুক্ত। এবং আপনাকে তো প্রো পিপল হতে হবে রাজনীতিতে, সৎ থাকতে হবে, এবং মানুষের কাজে, দেশের কাজে জন্য আপনি আসছেন, রাজনীতি কন্ট্রিবিউট করতে আসছেন। কিন্তু বাংলাদেশে সেটা হয়ে গেছে উল্টো। এখন হচ্ছে নিজেরা লাভবান হচ্ছে, রাজনীতির প্রধান অংশ হয়ে গেছে। তো এইভাবে তো চলতে পারবো না। আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। যাদের সেবা করার, কন্ট্রিবিউট করার নাই, মানে মনোভাব নাই, তো আমার মনে করি ক্রমান্বয়ে, আমি মনে করি আমাদের দেশের মানুষের যে মনোজগতে পরিবর্তন হয়েছে স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে, আমার মনে হয় তারা সৎ রাজনীতিবিদ এবং যোগ্য রাজনীতিবিদ, তাদের জন্য আগামী দিনে বাংলাদেশের রাজনীতি ভালো হবে। আমি জি, আপনার ছেলে ইসরাফিল মাহমুদ চৌধুরীও বিএনপি থেকে নির্বাচনে লড়বেন বলে আমরা শুনতে পাই। বিষয়টা কি সত্যি কিনা? যদি সত্যি হয়, আপনার সন্তান রাজপথে সক্রিয় হচ্ছেন, এখন আপনার পজিশনটা তাহলে কি হবে? না, আমি নির্বাচন লড়বেন কিনা সেটার উত্তর তো আমার দেওয়ার কেউ নেই। এটা তো দলের সিদ্ধান্তে, আমি নিজে লড়বো কিনা সেটাও তো আমি জানি না। এগুলো তো দলের সিদ্ধান্ত। সুতরাং সেই জায়গাটাই বোধহয় আমাদের সকলকে বুঝতে হবে। বাট সে রাজনীতিতে আসছে আজকে প্রায় 5-7 বছর আগে থেকে, এবং বিএনপির আমাদের যেমন রিসার্চ সেলের সাথে কাজ করছে, আমাদের ফরেন রিলেশন কমিটিতে সেখানে সদস্য আছে। আর তো ও খুব লেখালেখি করে, প্রচুর লেখালেখি করে, বহু বছর ধরে সরকার বিরোধী কিন্তু তার অনেক লেখা আছে। এমনকি হাসিনাকে একটা ওপেন চিঠি দিয়ে, যে আমাদের ইয়েতে নুরুল কবির সাহেবের যে পত্রিকা নিউ এজে, সে একটা 2018 নির্বাচন পর একটা খোলা চিঠি দিয়েছিল, ওপেন লেটার টু শেখ হাসিনা, কঠিন ভাষায় বলেছিল, যার পরে নিউ এজের উপরে একটা চাপ আসছিল। তো হি ইজ অলসো ব্রেভ, স্ট্রেট ফরওয়ার্ড, অনেস্ট। সেও, আমি আশা করি আমরা একই পথে চলতে পারবো সবাই।
জি, আগামীকাল পয়লা বৈশাখ, দিনটি আপনি কিভাবে কাটাবেন? এই তো খাওয়া দাওয়া, আমরা খুব খাওয়া দাওয়া ভালোবাসি, আমাদের পরিবারের সবাই ভালোবাসে এবং সবাই পয়লা বৈশাখের মেনুটা তো একটু ডিফারেন্ট মেনু হয়, এটা বড় পরিবর্তন হয়। আর গান বাজনা এগুলো তো চলতে থাকবে। কালকের দিনটা আমি চাইবো একটু রাজনীতির বাইরে থেকে অন্তত সারা দিনটা আমরা পয়লা বৈশাখের যে উৎসব সেটার সাথে থাকতে চাইবো আর কি, চেষ্টা করব। বাট আমাদের পক্ষে অনেক সময় অনেক কিছু সম্ভব হয় না, চেষ্টা করব। জি, আপনাকে আগাম বৈশাখের শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে রাজনীতির আলোচনা। আগামী বৃহস্পতিবার রাত ৯টায় দেখা হবে রাজনীতিতে, সাথেই থাকবেন।